নমস্কার, লাইভ ধর্মপথ চ্যানেলে স্বাগত। সংসারের ভেতরে অশান্তি খুব সূক্ষ্ম জিনিস, বাইরে থেকে বোঝা যায় না। মানুষ কাজ করছে, হাসছে, দায়িত্ব পালন করছে, কিন্তু ভিতরে ভিতরে মন যেন টান টান, তারের মতো টান টান। অকারণে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি, সম্পর্কের চাপ, আর এক অদৃশ্য ক্লান্তি, যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। এই অবস্থায় প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো ভাবি সমস্যা শুধু আমার। কিন্তু সত্যিটা হলো মানসিক অস্থিরতা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার অংশ। প্রশ্ন হলো এটা সামলাবে কিভাবে। এখানেই ভোরের সময়টার কথা আসে। ভোর, বিশেষ করে সূর্য ওঠার আগে সময়টাকে বহু প্রাচীন ভারতীয় সাধনায় বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। আপনি একে ধর্মীয়ভাবে নিতেই পারেন, আবার একবার মনোবৈজ্ঞানিক দৃষ্টিতেও দেখতে পারেন। কারণ যুক্তি বলছে এই সময় পরিবেশ তুলনামূলক নীরব থাকে, শব্দদূষণ কম, ডিজিটাল আঘাত কম, সামাজিক চাপ কম। মস্তিষ্ক ঘুম থেকে উঠেই তখনও পুরোপুরি তথ্যের বন্যায় ভেসে যায়নি। এই স্বচ্ছ অবস্থায় মনকে স্থির করার চেষ্টা তুলনামূলক সহজ। সকাল 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়া, এটা শুধু আধ্যাত্মিক শৃঙ্খলা নয়, মানসিক শৃঙ্খলাও। কারণ দিনের শুরুটা যদি সচেতনভাবে হয় তাহলে পুরো দিনের মানসিক সুরটা বদলে যায়। এখন প্রশ্ন, ওম জপ কেন? ওম শব্দটি ভারতীয় দর্শনে আদি ধ্বনি হিসাবে বিবেচিত। উপনিষদে, বিশেষ করে মান্ডক্য উপনিষদে ওমকে চেতনার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে আপনি ধর্মীয় ব্যাখ্যা মানুন বা না মানুন, ধ্বনির কম্পন শরীর ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, এটা বৈজ্ঞানিকভাবেও পর্যবেক্ষিত। যখন আপনি ধীরে নিঃশ্বাস নিয়ে ওম উচ্চারণ করেন তখন কয়েকটি বিষয় ঘটে। শ্বাস ধীর হয়, নিঃশ্বাস দীর্ঘ হয়, স্নায়ুতন্ত্রের প্যারাসিম্প্যাথেটিক অংশ সক্রিয় হয়, যা শরীরকে শান্ত অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ জপটা শুধু বিশ্বাসের বিষয় নয়, শ্বাসের ছন্দ নিয়ন্ত্রণের মাধ্যমে স্নায়ুকে শান্ত করার একটি পদ্ধতি। আপনি চাইলে ওম নমঃ শিবায় জপ করতে পারেন। এখানে শিব শব্দটাকে কেবল মন্দিরের দেবতা হিসাবে না দেখে চেতনার প্রতীক হিসাবে ভাবুন। শিবকে ভারতীয় দর্শনে কেবল এক দেবতা হিসাবে নয়, চেতনা, নীরবতা ও রূপান্তরের প্রতীক হিসাবেও দেখা হয়। আগুনের শক্তি, বাতাসে প্রাণ, নীরবতায় উপস্থিতি, এই যে সর্বত্র এক চেতনার অনুভব, এটাকেই শিবতত্ত্ব বলা হয়। এখন যুক্তির প্রশ্ন, বন্ধুর মতো করে ঈশ্বরকে ভাবলে কী লাভ? মানুষ যখন নিজের কষ্টকে কারো সঙ্গে ভাগ করে তখন মানসিক চাপ কমে। মনোবিজ্ঞানে একে বলা হয় ভিতরের ভার বাইরে প্রকাশ করা। যদি আপনার চারপাশে কাউকে নাও পান, অন্তরের মধ্যে এক চেতনার উপস্থিতির সঙ্গে কথা বলা, এটাও মানসিক ভার লাঘবের উপায় হতে পারে। যখন দেবতারা দূরে থাকেন তখন ভক্তি হয়, যা অনেক সময় একমুখী। কিন্তু যখন তাকে বন্ধু ভাবা হয় তখন সংলাপ শুরু হয়। আর সংলাপ মানে নিজের ভেতরের চিন্তাগুলিকে পরিষ্কার করা। এই প্রক্রিয়ায় কয়েকটা পরিবর্তন ধীরে ধীরে আসে। মনোযোগ বৃদ্ধি পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পষ্ট হয়, অকারণে ভয় কমে, ভিতরের শক্তির অনুভূতি বাড়ে। খেয়াল করবেন, এখানে কোথাও বলা হচ্ছে না যে সমস্যার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। সংসারের বাস্তবতা, অর্থনৈতিক চাপ, সম্পর্কের জটিলতা এসব থাকবে, কিন্তু ভিতরে স্থিরতা বাড়লে সমস্যা সামলানোর ক্ষমতাও বাড়ে। ধরুন, মন একটা কাঁপতে থাকা পুকুরের জল। জল যখন খোলা ও ঢেউ খেলানো তখন নিজের প্রতিচ্ছবিও দেখা যায় না, কিন্তু জল স্থির হলে প্রতিচ্ছবি স্পষ্ট হয়। সকালবেলার জপ ও নীরব বসে থাকা এই স্থিরতার অনুশীলন আপনি টানা 7 দিন করুন, সম্ভব হলে 1.5 সপ্তাহ। খেয়াল রাখুন,
নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফল নিয়ে তাড়াহুড়ো নয়, প্রক্রিয়ায় আস্থা। কারণ পরিবর্তন অলৌকিকভাবে বাইরের থেকে নেমে আসে না, পরিবর্তনের সূচনা ভিতর থেকে হয়। যে অশান্তি বাইরে থেকে কেউ দেখতে পায় না, সেই অশান্তিকে শান্ত করার কাজটাও ভিতরের। শেষে একটা সহজ কথা, আপনি একা নন। আপনার অস্থিরতা অস্বাভাবিক নয়, কিন্তু সেটাকে অবহেলা করা উচিত নয়। ভোরের নীরবতায় কয়েক মিনিট নিজেকে দিন, শ্বাসের সঙ্গে ধ্বনি মিলিয়ে নিন, চেতনার সঙ্গে সংলাপ শুরু করুন। সমস্যা হয়তো থাকবে, কিন্তু আপনি আর সমস্যায় ভেঙে পড়ার মানুষ থাকবেন না। আপনি হবেন স্থির, সচেতন, ভিতর থেকে শক্ত একজন মানুষ। আর সেই শক্তিই আসল আশ্রয়। ধন্যবাদ।